প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন M.A. আজিজ, প্রধান সম্পাদক ফিনান্সিয়াল পোস্ট। আজিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলোচনায় যাবার আগে আজকের দৈনিকের প্রধান শিরোনামগুলি একটু দেখে নিতে চাই। আমার হাতে আছে দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম: সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশ, সমুদ্রে পথে জাহাজ সুরক্ষা। 1 মাসের বেশি সময় ধরে এই জোটের প্রস্তাব নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করে সৌদি আরব। আরেকটি সংবাদ: চুরি অনিয়ম ধরা পড়ায় প্রত্যাহার বাংলাদেশিদের 325 গবেষণাপত্র বৈশ্বিক জার্নালের। তো কোন প্রতিষ্ঠানের গবেষকরা যুক্ত? ডেফোডিল ইউনিভার্সিটি 44, নর্থ সাউথ 42, জাহাঙ্গীরনগর 32, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 21 এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন 20টি গবেষণাপত্র। তো আরেকটি সংবাদ তাদের: ভারতের লোকসভার প্রতিবেদন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুনভাবে গড়ার পরামর্শ। ভারতের লোকসভার প্রতিবেদন দিয়েছে। আর দৈনিক সমকালের প্রধান শিরোনাম: 2 বছরে তদন্ত হয়েছে 14% মামলার জুলাই গণ অভ্যুত্থান। সারা দেশে 1865 মামলার মধ্যে 259টির তদন্ত শেষে আদালতে প্রতিবেদন। 63 হত্যা মামলার অভিযোগপত্রে আসামি 5,647 জন। হত্যা চেষ্টা সহ বিভিন্ন অভিযোগে 140টি মামলার অভিযোগপত্রে আসামি 10,661 জন। তাদের আরেকটি খবর, সেটা হচ্ছে সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশ। 14 দেশের এই জোটের মূল লক্ষ্য জাহাজ চলাচল সুরক্ষিত রাখা। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম: 159 গ্যাংয়ে কাঁপছে ঢাকা। কিশোর অপরাধ, বিভিন্ন অদ্ভুত নামে গ্যাং সদস্য 3,000-এর বেশি। ঢাকায় 1 বছরে কিশোর গ্যাং বেড়েছে 35%। আধিপত্য বিস্তারের অপ্রতিযোগী হাতিয়ার। শীর্ষ সন্ত্রাসী ও রাজনৈতিক ছত্রছায়া আরও ভয়ঙ্কর। আগ্নেয়াস্ত্র, চাপাতির মহড়া, ছিনতাই নিত্যদিনের ঘটনা। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম: রপ্তানিতে সুযোগ থাকলেও নেই দক্ষ শ্রমিক। বইয়ে ছেলে 36 দেশের তালিকা, ভরসা কেবল 3 দেশ। যারা 71কে ভুলিয়ে দিতে চায় তারা বাংলাদেশে বিশ্বাস করে না, বলেছেন বিএনপির মহাসচিব এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম: শাহজালালে চোরাচালান সিন্ডিকেট ভাঙবে কে? আকাশপথে স্বর্ণের করিডোর। বিমানবন্দরের ভেতরে সিন্ডিকেট শনাক্ত করতে হবে এভিয়েশন বিশেষজ্ঞ। তদন্ত চলমান রয়েছে ওসি বিমানবন্দর থানা। নজরদারির কারণেই চালানগুলো ধরা পড়ছে নির্বাহী পরিচালক। তাদের আরেকটি শিরোনাম: নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম: সড়কে বন্যা বর্ষণের ক্ষত, সতর্ক সরকার। 6,500 কিলোমিটার সড়ক মহাসড়ক ক্ষতিগ্রস্ত, পূর্বাঞ্চলে বেশি ক্ষতি। ঢাকা, রাজশাহী, নেত্রকোনা সহ বিভিন্ন স্থানে সীমাহীন ভোগান্তি, দ্রুত সংস্কারের উদ্যোগ। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম: ভারতের মাটিতে রাজনীতিতে নিষেধাজ্ঞা। ভারতের মাটিতে হাসিনার রাজনীতিতে নিষেধাজ্ঞা। দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সুপারিশ। নির্বাচনে বিএনপির বিজয়কে ইতিবাচক হিসেবে দেখছে দিল্লি। ঢাকা বেইজিং সম্পর্কের উন্নয়নকে নিরাপত্তা হুমকি মনে করে ভারত। দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে গঙ্গা চুক্তি নবায়নের সুপারিশ। দৈনিক বণিকবার্তার প্রধান শিরোনাম: দেশে উচ্চশিক্ষা, কলা ও মানবিকের সবচেয়ে বেশি শিক্ষার্থী হলেও নেই আন্তর্জাতিক মান। তাদের আরেকটি খবর, সেটা হচ্ছে 5 রুট নিয়ে পরিকল্পনা সমীক্ষার দায়িত্বে বুয়েট। ঢাকায় 2029 সালের মধ্যে অন্তত 2টি মনোরেল চালু করতে চায় সরকার। আজকের পত্রিকার প্রধান শিরোনাম: মাসুলে ভুগছে বাংলা কিউআর। সর্বজনীন ডিজিটাল লেনদেন দিনে গড়ে 35 থেকে 37 হাজার, টাকার হিসাবে 11 থেকে 12 কোটি। ব্যাংকের কার্ড ও MFS দৈনিক লেনদেনে 340 কোটি টাকা। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম: জামায়াত প্রস্তুতিতে এগিয়ে, ধীরগতিতে বিএনপি। স্থানীয় সরকার নির্বাচন। বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। ভোটে অংশ নিতে পারেন আওয়ামী লীগ ও জোট শরিক দলের প্রার্থী। আপত্তি জামায়াতের। শিগগিরই সম্ভাব্য প্রার্থীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করবে বিএনপির হাইকমান্ড। অনেক জায়গায় তৃণমূলে অসন্তোষ মেটাতেই সময় কাটছে নীতি নির্ধারকদের। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির বড় চ্যালেঞ্জ, হতে পারে বিদ্রোহী প্রার্থী। দৈনিক দেশপ্রমোদের প্রধান শিরোনাম: অনলাইন জুয়া, আড়ালে 1000 কোটির সন্দেহজনক লেনদেন। 4 বছরে 1899 প্রতিবেদন, লেনদেন 1,05,000 কোটি টাকা।
দ্য ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম, গ্যাস ক্রাইসিস চোকস আরএমজি আউটপুট, রিস্ক এক্সপোর্টস। নিউজের প্রধান শিরোনাম, গ্যাস ক্রাঞ্চ, নো রিলিফ ইয়েট ফর হাউসহোল্ডস, কমিউটার্স, ইন্ডাস্ট্রিজ। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, লজিস্টিক ওজ স্ট্যান্ড ইন ওয়ে অফ চট্টগ্রাম এক্সপোর্ট হাব। তো আজিজ ভাই, এই ছিল আজকের দৈনিকের প্রধান শিরোনামগুলো। দৈনিক আমার দেশের একটি শিরোনাম দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে যে ভারতের মাটিতে শেখ হাসিনার রাজনীতিতে নিষেধাজ্ঞা, দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সুপারিশ। তো বিষয়টি নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। এতদিন তো ভারতের মাটিতে বসে শেখ হাসিনা বিভিন্ন নির্দেশনা দিয়েছেন তার দলের নেতাকর্মীদের এবং নানা ধরনের বক্তব্য রেখেছেন, এখন সেই নিষেধাজ্ঞা আসছে সরকারের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, দেখেন, লোকসভার সংসদীয় আসনের বৈঠক হয়েছে, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। তারা বলেছে যে নতুন করে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে, অর্থাৎ পজিটিভ সিগন্যাল। দ্বিতীয়ত, ভিতরে অনেক আলোচনা আছে যে ধরেন ওখানে ভারতে বসে রাজনীতি করে আওয়ামী লীগের লোকজন, শেখ হাসিনার ইন্টারভিউ ছাপা হয়, এটাতে আমাদের সম্পর্ক উত্তপ্ত হচ্ছে। এবং শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশ যেহেতু চেয়েছে তাকে ফেরত দেওয়া যায় কিনা এটাও ভাবতে বলেছে সরকারকে। এবং আমাদের সাথে যে সব সম্পর্কে যেসব ইস্যুগুলোতে টানাপোড়েন সেটাও আলাপ আলোচনার মাধ্যমে নিরসন করতে, যেমন গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি, এসব বিষয়ে আলোচনা আসছে। তো সুতরাং আমার কাছে মনে হয়েছে এটা একটা পজিটিভ। ভারত তো প্রতিবেশী, হতে পারে বড় প্রতিবেশী, কিন্তু আমরা তো ঠেলে সরাইতে পারবো না। তাদের সাথে যদি সরকার টু সরকার লেভেলে আলোচনা হয়ে সমস্যার সমাধান হয় তা আমাদের আপত্তি করার কিছু নাই। কিন্তু যেভাবে সম্পর্ক এখন টানাপোড়েন চলছে, এটা যদি চলতে থাকে তাহলে তো ভারতের জন্যও ক্ষতিকর, বাংলাদেশের জন্য ক্ষতিকর। আপনি দেখেন, তরুণরা আন্দোলন করেছে না ভারতে, শেষ পর্যন্ত তো তাদের সাথে নেগোশিয়েট করতে হয়েছে। সুতরাং ভারত বিরাট দেশ, আমি আগেও বলেছি যে বিরাট দেশ, 28টা প্রদেশ, 8টা কেন্দ্রীয় শাসিত সরকার। এখানে একটা প্রদেশ যদি আন্দোলন করে অচল করেও দেয়, বন্দি করেও দেয়, তাহলে সরকার পতনের সম্ভাবনা কম। কিন্তু আপনি দেখেন ওই আন্দোলনে কিন্তু গুলি করে নাই, টিয়ার গ্যাস ছাড়ছে, হয়তো লাঠিপেটা করছে, এগুলি খুব, পুলিশ কিন্তু খুব সহনশীল ছিল, কিন্তু লাঠিপেটা করছে এটাতেই তারা ক্ষুব্ধ হয়েছে। তো যাই হোক, আমি বলেছি আলটিমেটলি এই আন্দোলনটা ডাইট ডাউন করে যাবে। কিন্তু সেখানে শিক্ষামন্ত্রীকে পদত্যাগের দাবি করেছিল, সে দাবি করে পূরণ হয়েছে। আগে সচিবকে করছে, পরে তো শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে, সমস্যার সমাধান হয়েছে আলাপ আলোচনা করে মোটামুটি এই ফেজে। এখন সরকারকেও ভাবতে হবে, অন্যায় অবিচার কিন্তু বহুদিন, এখন শেখ হাসিনাকে যে ফেরত দেয় না এটাও কিন্তু তাদের ভিতরে অনেকে বলছে তাকে কেন আশ্রয় দিয়ে রাখছে, যেখানে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক। এই যে পুশিন করলো, ধরেন পুশিনের ভিতরে আপনি খেয়াল করে দেখেন, এই যে আওয়ামী লীগের লোকজন যারা নেতারা টাকা পয়সা নিয়ে ওখানে আসে, এরা বাংলাভাষী মুসলমান না অধিকাংশ, তাদের একটা পুশিন করছে, করে নাই তো। তাদের মতলব, তাদের যাকে পছন্দ হয় তাকে পুশিন করে। এটাতে বল না, ধরেন এই যে এখন যে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী, যিনি এখন পুশিনের প্রবক্তা শুরু করেছে, সে 1950 সালে ব্রিটিশ আইনে বাংলাভাষী মুসলমান খেদাও ছিল, সেটা সে ঘোষণা করেই পশ্চিমবঙ্গে এটা শুরু করেছে। আপনি, তার তো জন্ম ভারতে, এটা ঠিক, সে তো বাংলা বলতে পারে, হিন্দু বলতে পারে, তার মা বাবার বাড়ি তো বরিশালে আগুলঝাড়া উপজেলায়, তো তাহলে তার মা বাবাকে পোষণ করেন না, তারা তো বাংলাও বলতে পারে। হিন্দু, এখন হিন্দু বললে রেয়াত পাবে, কিন্তু মুসলমান হলে তার ইয়া নেই। এটা তো আন্ধা হিন্দুত্ববাদী পলিটিক্স তো চলে না, এটার থেকেও শিক্ষা আমার মনে হয়। তবুও আমি ওয়েলকাম করি যে এই কমিটিটা যে আলোচনা করেছে, সব আলোচনাই পজিটিভ। এই পজিটিভ আলোচনাটা আমার মনে হয় কন্টিনিউ করা উচিত, সমস্যার সমাধান হওয়া উচিত। এই যে ভারতের এই যে উপলব্ধি দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার এবং শেখ হাসিনার রাজনীতির যে নিষেধাজ্ঞা যেটি দেওয়া হচ্ছে, তো সেটি এমন একটা সময় ঘটছে যখন
মার্কিন প্রেসিডেন্ট বিশ্বের দূর ঢাকা সফর করেছেন এবং গতকালকে খবর বেরিয়েছে তিনি ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠক করেছেন। এর পরপরই কিন্তু এই ঘটনাটি ঘটছে। এটার সাথে এটার কোনো যোগসূত্র আছে কিনা? না, এটা তো পরাশক্তিগুলোর আচরণ কিন্তু একটা বৈঠকে কিন্তু নির্ণয় হয় না, এটা তো বলা যাবে না। তবে হ্যাঁ, কিছু বলতেও পারে, নাও বলতে পারে। এটা যেহেতু আমরা জানি না, এটা প্রসঙ্গে মন্তব্য করা। পরাশক্তিগুলো তাদের ইন্টারেস্টের বাইরে কিছু করে না। এখন ভারত ধরেন পরাশক্তি না হলেও বৃহৎ শক্তি, তো পরাশক্তি হতে চায়। এখন ভারতের সাথে আমাদের 3 দিকে বর্ডার। ভারতের দক্ষিণ এশিয়ার একটা দেশের সাথে সম্পর্ক ভালো নাই, এমনকি মালদ্বীপ সবচেয়ে ছোট, সেখান থেকেও হাত গুটে আসছে। আর বাংলাদেশ কিন্তু বড় দেশ, 18 কোটি 19 কোটি লোকের দেশ। এটাকে ছোট, তুচ্ছ, তাচ্ছিল্য, স্বাধীন দেশ যদি স্বাধীনতার মর্যাদা দিয়ে কথা না বলে, তাহলে তো সম্পর্ক উন্নয়ন হবে না। এখন ধরেন অনেক সময় প্রশ্ন ওঠে যে ভারত কিন্তু করে, ভারত বলে যে তারা কিন্তু আমাদের স্বাধীনতাও অনেক সময় স্বীকার করতে চায় না, উদযাপন করে তারা পাকিস্তান ভারত যুদ্ধ। 3 তারিখে যুদ্ধ হয়েছে, 3 তারিখে। আপনি বলেন 25শে মার্চ যে ক্র্যাকডাউন ঢাকা শহরে হলো, সেখান থেকে 2 তারিখ পর্যন্ত কে যুদ্ধ করেছে? বাংলাদেশ জনযুদ্ধ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র, এইটাকে জনযুদ্ধ বলা হয়। 3 তারিখে যখন পাকিস্তান বিভিন্ন জায়গায় আক্রমণ করছে, তা প্রতিহত করতে গিয়ে আমাদের সাথে মিলে যুদ্ধ করছে। তাহলে এটা 3 তারিখ কেন হবে? তাহলে তার আগে তো মুক্তিযুদ্ধ ছিল। এখন মুক্তিযুদ্ধ আমাদের দেশেই হোক আর ভারতেই হোক, যে বিরোধিতা করে, এই প্রশ্নের উত্তর তো দিতে হবে যে 2 তারিখ পর্যন্ত কে যুদ্ধ করেছিল? এই দেশের জনগণ প্রতিরোধ করেছিল, যুদ্ধ করেছিল, অস্ত্র হাতে নিয়েছিল। তো সুতরাং এই জন্য আমি বলবো যে ভারত যে এখন যে মুভটা নিয়েছে, আমার কাছে মনে হয় যে ভারতও রিয়েলাইজ করতেছে ওখানে তো সব তো আন্ধা না, সব তো হিন্দুত্ববাদী না, তার ভিতরেও তো বিবেচনা প্রসূত লোক আছে। তারা ভাবছে হয়তো তো একটা এই সাবকন্টিনেন্টে দক্ষিণ এশিয়ার ভিতরে আমরা কিন্তু 2nd লার্জেস্ট কান্ট্রি জনবসতির দিক থেকে। আমাদের সাথে সম্পর্কের টানাপোড়েন হলে এবং আমাদের যে ভৌগোলিক অবস্থান, আমরা যদি তাদের সাথে সম্পর্ক ভালো না থাকে, ভারতও ক্ষতিগ্রস্ত হবে। এই রিয়েলাইজেশন থেকে প্রধানত আমি বলবো এইটা। তবে খেলোয়াড় তো পরাশক্তি যুক্তরাষ্ট্র, ট্রাম্প তো থাকেই, তাই না? যেমন এখন বাণিজ্যে নতুন করে কর বসাইছে, সেখানে কিন্তু আমাদের 10%, অন্যদের 12% করছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে আমরা তুলা এক্সপোর্টের 80% তো আমেরিকাতে এক্সপোর্ট করি, তো সেক্ষেত্রে বলছে যে আমরা তো এখন 10% পেয়েছি। তো এখন যদি এভাবে দেখেন না কেন, ওখান থেকে তুলা আনবো, সুতা আনবো, তো এটা তো অনেকটা বলাই যায় যে আমেরিকান বাই প্রোডাক্ট, আমেরিকান পণ্য দিয়ে আমেরিকাকে সাপ্লাই দিচ্ছি, তো এটা আমেরিকান স্ট্যান্ডার্ড। এইভাবে চিন্তা করেন না কেন? তো এটা হতে পারে, হতে পারে। জি, প্রথম আলোর একটি খবর, সেটা হচ্ছে সবগুলি পত্রিকা আসছে, সৌদি সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশ, সমুদ্রপথে জাহাজ সুরক্ষা 1 মাসের বেশি সময় ধরে এই জোটের প্রস্তাব নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করে সৌদি আরব। এই যে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সৌদি আরবে প্রচুর বাংলাদেশিরা থাকে এবং এই যুদ্ধের কারণে আপনার ইরানের সাথেও বাংলাদেশের সম্পর্ক রয়েছে। আবার এই যে সৌদি জোটে বাংলাদেশ যোগ দিয়েছে, এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য, বিশ্লেষণ। না, দেখেন, আমাদের যদি ওইটা বলেন তাহলে আগের ইস্যুটা দেখেন আপনি। আমাদের সাথে আমেরিকার বাণিজ্য চুক্তি হয়, ভারতের সাথে সম্পর্ক টানাপোড়েন, যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্কে টানাপোড়েন, চীনের সাথে ভারতের সম্পর্কে টানাপোড়েন। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 3য় দেশ হিসেবে মালয়েশিয়াকে ভিজিট করেছে। এখন ভারতের ব্রিক্সের সম্মেলনে যাবে, যুক্তরাষ্ট্রেও যাবে। অর্থাৎ আমরা সবার সাথে, ওই যে সরকারের যে স্লোগান সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের ইন্টারেস্ট যেখানে আসে সেখানে আমরা যাব। এখন ধরেন পুরা মিডল ইস্টে ইরান বোম্বিং করতেছে, কারণ ওখানে সেনাঘাঁটি আছে আপনার যুক্তরাষ্ট্রের। সুতরাং এই জন্য যুদ্ধে আপনার ইসরায়েল হচ্ছে মূল শক্তি, মূল কথা, ট্রাম্প হচ্ছে তার স্পোক্সম্যান। তো তখন এই যে ধরেন কাতারের রাডারটা যখন বিকল করে দিছে ইরান, তখন কিন্তু আন্ধা হয়ে গেছে। এখন আর ওই ড্রোন যখন ইরান ছাড়ে,
তখন কিন্তু রাডার আর ডিটেক্ট করতে পারে না। আবার দেখেন একটা ড্রোন ফেলতে আমেরিকার 3টে ড্রোন লাগে, 3 দিক থেকে আক্রমণ করতে হয়, এবং একটার কষ্ট হচ্ছে প্রায় 4 গুণ বেশি। হ্যাঁ, আর আপনার ইরানের রাডার, এটা তারাই নিজেরা তৈরি করে খুব অল্প পয়সায়, এটা যায় একদিকে মারে আর একদিকে, এরকম একে ডিটেক্ট করা কঠিন। তো আমার কথা হচ্ছে যে সৌদি আরব একটা স্ট্র্যাটেজিক জায়গা, মিডল ইস্টের এখনও বলবো সবচেয়ে শক্তিশালী দেশ, সেখানে তো আমাদের সম্পর্ক করতে হবে। তাদের সাথে সমুদ্র চুক্তি যদি হয়, এটা আমি তো খারাপ চোখে দেখি না। আমাদের সম্পর্ক উন্নয়ন করতে হবে বড় বড় দেশের সাথে। জি, আরেকটি খবর, সেটা হচ্ছে চুরি ও অনিয়ম ধরা পড়ায় প্রত্যাহার বাংলাদেশিদের 325 গবেষণাপত্র বৈশ্বিক জার্নালের। তো এর মধ্যে আগেই বলছিলাম ডেফোডিল ইউনিভার্সিটি আছে 44টি, নর্থ সাউথ ইউনিভার্সিটি 42, জাহাঙ্গীরনগর 32, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 21, ঢাকা বিশ্ববিদ্যালয় 20। তো এই যে একটি অবস্থা যে বৈশ্বিক জার্নালে আপনার অনিয়ম ধরা পড়ছে, চুরি ধরা পড়ছে বাংলাদেশের গবেষণাপত্রে, এটি আসলে শিক্ষার মান তো আমাদের এমনিতেই নেই, এগুলি আরও মানে কি এখন তো কোন দিকে নিয়ে যাচ্ছে? জার্নাল চুরি করছে ইউনিভার্সিটি করে নাই, ওখানে শিক্ষকরা যখন পিএইচডি করে রিসার্চ করে তারা চুরি করে এটা পাচার করছে। এখন ধরেন আজকে আমাকে টাকা দেন, কালকে আমি পিএইচডি ডিগ্রি এনে দেবো, বাংলাদেশ থেকেই দেয়, ইউনিভার্সিটি দেয়, করে দেয়, অনলাইনে আপনি ফিটফট পাবেন। তো এই জন্য আমি বলছি, বরাবরই বলছি যে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান, এটাকে বলা হয় বিজ্ঞান, উচ্চ বিজ্ঞানের যুগ, যেখানে রোবট অপারেশন করে, ডেটা সায়েন্স, আমি লিখেছি যে আগামী 10 থেকে 12 বছরের ভিতরে এই আমাদের দেশে প্রবাসী আছে 1.5 কোটির মতো, প্রবাসী কেউ লোক নেবে না। কারণ আমি বলেছি বুয়েট সহ কোনো শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের উপযোগী না, এই চুরি চারটা তো আছেই। হ্যাঁ, তো সুতরাং শিক্ষা কমিশন করে এটাকে একটা আপনার বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ডোমিনেশন, যেটা হ্যাঁ সব শিক্ষাই থাকবে, কিন্তু যেটা যতটুকু প্রয়োজন। কিন্তু আমাদের প্রবাসে পাঠানোর জন্য তো আপনার প্রযুক্তির পিছনের লোক লাগবে, সেটা তো নাই। দ্বিতীয়ত আরেকটা কথা, যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে এই যেটা বললেন, ইউনিভার্সিটি তো পাচার করে নেই, করছে ওখানকার শিক্ষকরা রিসার্চ করতে গিয়ে। এখন ইউনিভার্সিটির নাম কইতেছেন আপনার, বদনাম ইউনিভার্সিটির হচ্ছে। আমার কথা হচ্ছে যে আমরা তো আসলে জাতি গঠন করতে পারিনি। আপনারা দেখেন 12 প্রকারের ইংরেজি বাংলা বললে শিক্ষা আছে, সবাইকে মাস্টার ডিগ্রি দেই, যার ফলে কোনো জাতীয় ইস্যুতে আমরা একমত হতে পারিনি। এই যে আপনার এতগুলো যে রিসার্চ পেপার পাচার হলো, ধরা পড়ছে, এটা আমাদের জন্য লজ্জার না? এটার জন্য বিরাট প্রতিবাদ হওয়া উচিত না? দুইটি শব্দ, চুরি এবং অনিয়ম। হ্যাঁ, চিন্তা করেন, চুরি, অনিয়ম। আপনি বলেন কি ওই করে কি বিভিন্ন জায়গায় রিসার্চ হয়েছে, ধরেন আমি পিএইচডি করব, হ্যাঁ পিএইচডি করব, কোন দেশের একটা ভালো পিএইচডি স্ক্রিপ্ট চুরি করে সামহাও অনলাইনের যুগে আনিয়ে টেনে আমি ওটাকে রিকাস্ট করে ছেড়ে দিলাম, এটি চুরি। কিন্তু যেমন ধরেন ইয়াতে লিঙ্কন স্মিথ ব্যারিস্টারি করে, আমার মেয়ে করছে ব্যারিস্টারি করে, সেখানে ট্র্যাকিং হয় কম্পিউটারে দিয়ে, একটা লাইন যদি মিলে যায় সাথে সাথে ওটা বাতিল, অ্যাকসেপ্ট হবে না। তো এই কারণে এইভাবে ধরা পড়ছে, এরা এটা হুশ করে নাই যে ট্র্যাকিং করে ধরে ফেলছে। এখন চুরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের যদি এই অবস্থা হয়, আসলে আপনার যাওয়ার জায়গা কোথায়? আর এই বিষয়ে ইউজিসির কি পদক্ষেপ নেওয়া উচিত? না, তাদের তো ব্যবস্থা নেওয়া উচিত। এটা তো বিশ্ববিদ্যালয়ের নাম হয়েছে না, বিশ্ববিদ্যালয়গুলোর থেকেই ব্যবস্থা নেওয়া উচিত। ইউজিসি তো পরের ব্যাপার। বিশ্ববিদ্যালয়ে যারা এই চুরি ধরা পড়ছে তাদের শিক্ষকদের পানিশমেন্ট দেওয়া উচিত, এবং তারা, আমি বলবো তো মেরিটোরিয়াস টিচার নয়, তাদের নিজস্ব যোগ্যতায় এই রিসার্চ করে না। কারণ রিসার্চ কিন্তু বেজ লাইন, যে পিএইচডি হলে এই হবে রিসার্চ। আমি তো সিনিয়র সিন্ডিকেটে ছিলাম, ধরেন এতগুলো রিসার্চ পেপার না হলে সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারে না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরতে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর প্রফেসর, তারপরে সিনিয়র প্রফেসর হতে রিসার্চ লাগে, পেপার লাগে, যে জার্নালে কতগুলো ছাপা হয়েছে ইত্যাদি ইত্যাদি। এই কারণে এগুলো চুরি করে দ্রুত প্রমোশন পাওয়ার জন্য এগুলি করে। তো সুতরাং চুরি করলে চুরি কর, তুই রিকাস্ট কর তোর ল্যাঙ্গুয়েজ দিয়ে, ওই নিশ্চয়ই ট্র্যাকিংয়ে ধরা পড়ছে। এটা বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নিতে পারে, ইউজিসির তো দরকার নেই, ইউজিসি স্টেপ নিতে পারে, তুমি এদের ব্যবস্থা নাও।
গ্যাস সংকট অনেক দিন ধরেই চলছে, প্রায় 1-1.5 সপ্তাহ ধরে এই সংকটটা শুরু হয়েছে। তো যেটি হচ্ছে যে সবগুলি পত্রিকায় লিখছে যে শিল্পে অচল অবস্থা, বিনিয়োগে ভাটা। তো গ্যাস সংকট নিয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। দেখেন, আমার যেটা মিডিয়ার মাধ্যমে দেখলাম, প্রায় 40% ইন্ডাস্ট্রি কিন্তু অলমোস্ট বিকল হয়ে গেছে, মানে অচল হয়ে গেছে। তাদের যেহেতু গ্যাস নাই, তাদের প্রোডাকশন লাইন স্লো করে দিছে। স্লো করে দিলে অল্প সময়ে অল্প প্রোডাকশন হচ্ছে। এখন মূল হচ্ছে কি, আমাদের যে মাথার বাড়িতে যে এলএনজি স্টেশন আছে সেটা বিকল হয়ে গেছে, যান্ত্রিক বিকল। প্রধানমন্ত্রী মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর সাথেও কথা বলেছেন, তারা বলছে প্রযুক্তি দিয়ে সাহায্য করবে। কিন্তু এটা তো তিনি প্লেনে আসবেন, সময় আমাদের তো এখন তখন সমস্যা। আর আমাদের বাংলাদেশটা পুরোপুরি এলএনজি নির্ভর হয়ে গেছে, শেখ হাসিনার সময়ে এলএনজি নির্ভর করে গেছে। এখন আমরা তেলের প্রায় 80% তেল আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। তো সুতরাং এলএনজির উপরে যদি আমরা বসে থাকি তাহলে কিন্তু আমাদের সমস্যা। এলএনজির দাম তো অনেক বেশি, 3 গুণ বেশি। এটা দিয়ে তো আমরা এখানে লোকালে আমরা সাপ্লাই দিতে পারবো না, আমাদের অর্থনীতি অত শক্ত না। সুতরাং এলএনজি পরিবর্তে একটা হলো শর্ট টার্ম হচ্ছে যে আপনি বিদেশি হোক দেশি হোক এক্সপার্ট নিয়ে তাড়াতাড়ি এই ভাসমান টার্মিনাল এটা চালু করা। সরকার অবশ্য বলছে যে আগামী 1 সপ্তাহে আংশিক এবং হয়তো তারপর সপ্তাহে পুরোপুরি চালু হবে। চালু হলেও তো আপনার যে পরিমাণ টাকা এলএনজিতে দিতে হয় ভর্তুকি, এটা তো আমাদের দেওয়া এখন ক্যাপাসিটি নেই। কারণ আমাদের, আপনি জানেন তো, মার্কেট প্রাইস বেড়ে গেছে, অনেক কিছুই বেড়ে গেছে, তাই না? জ্বালানি হচ্ছে জীবন এবং জীবিকার লাইফলাইন। জ্বালানি সংকট হলে সব কিছুর দাম বেড়ে যাবে। সুতরাং এই জ্বালানি সংকটের জন্য আপনার নবায়নে যেতে, একটা দীর্ঘমেয়াদী একটা স্বল্পমেয়াদী। আপাতত আপনি এক্সপার্ট দিয়ে দ্রুত এটাকে চালু করে কত কিছুটা সময় আপনি দেখেন না, সিএনজি স্টেশনে বিশাল লাইন, আগের মতো, আগের মতো। এখন কিউআর কোড চালু করে দিয়েছে যাতে তেল চুরি না হয়, এটা বন্ধ করার জন্য। ঠিক আছে, এগুলো প্রিকশনারি ম্যাটার, ঠিক আছে, কিন্তু আপনার আগে তেল তো সাপ্লাই করতে হবে। এবং এলএনজি স্টেশনটা আগামী হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে ঠিক হবে। এই 2 সপ্তাহ আমরা যাবো কোথায়? এটা তো বিরাট ব্যাপার। একটা একটা শর্ট টার্ম, আর একটা যে লং টার্ম প্রজেক্টে আমাদের গ্যাস খুব করতে হবে, আমাদের নবায়নযোগ্য জ্বালানিতে যেতে হবে, সৌরশক্তিতে যেতে হবে। দাঁড়ায় যে বিল্ডিং করে, বিরাট হাই রেজ বিল্ডিং করে, তাদেরকে বাধ্যতামূলক শর্ত দেয় না যে এখন বিল্ডিং করতে হলে সবাইকে অন্তত কমন যে স্পেসে যেসব লাইট চলে সেই লাইটগুলো অবশ্যই সৌরবিদ্যুৎ দিয়ে করতে হবে। এটা বাধ্যতামূলক করে। যেমন আমার বিল্ডিংয়ে আছে, সব কমন সৌরবিদ্যুতে চলে, এটা তো বলতে হয়নি। আমার বিল্ডিংয়ে এও আছে যে নিচে স্প্রিং দিয়ে করা, বিল্ডিং দোলে, ভূমিকম্প হলে দোলে, তো সুতরাং এটা পড়ে যাবে না। তো এই জন্যই বলছি যে আপনার একটা দীর্ঘস্থায়ী প্ল্যান, পরিকল্পনা লাগবে। আপনার এই যে তেল চুরি করা, আপনার ইলেকট্রিসিটিতে মিটার, এখনও মিটার রিডাররা ভুয়া বিল দেয়, চুরি করে, এলএনজি হলে সাপ্লাই চুরি। এখানে একটা সুশাসন দরকার, এবং এখানে আমি বলবো যে সরকারের রীতিমতো ক্র্যাকডাউন করা দরকার এটাকে ঠিক করতে। এর মধ্যে যেটি জানা যাচ্ছে যে পেট্রোবাংলা আবার মানে দাম বাড়ানোর প্রস্তাব করছে সরকারের কাছে। তো হ্যাঁ, পেট্রোবাংলা এই মুহূর্তে দাম বাড়ানোর এখন প্রশ্ন হচ্ছে, ধরেন এলএনজি আমদানি করে 3-4 গুণ টাকা বেশি লাগে, পেট্রোবাংলার ধরেন টাকা পাবে কোথায়? এটাও যেমন যৌক্তিক। আবার এনসিপি বলছে পেট্রোবাংলা যদি দাম বাড়ায় তাহলে ঘেরাও করা হবে। এটাও তো রাজনৈতিক দলের অধিকার, করতে পারে। সুতরাং আমার কথা হচ্ছে, যদি এলএনজি স্টেশনটা চালু করাটা এখন প্রাইমারি দায়িত্ব, এটা যদি করে তাহলে যে আগের যে অবস্থা ছিল এই অবস্থায় চলে আসবে। এরপরে লং টার্ম দেওয়া, যেমন ধরেন আমাদের অনেক জায়গায় কূপ পাওয়া গেছে, সে জায়গায় কূপ খনন করা, সোলার এনার্জিতে চলে যাওয়া, নবায়নযোগ্য এনার্জিতে চলে যাওয়া, এইভাবে ডাইভার্সিফিকেশন না করলে পুরাটা ইম্পোর্টের উপরে নির্ভর করে আমাদের দেশে, মানে বিদ্যুৎ অনেক লাগে, তো অনেক লাগে।
এখন একটা প্রশ্ন তো আসে যে আপনি এলএনজি টার্মিনাল স্থাপন করলেন, তো আপনার দেশের যারা প্রকৌশলী আছে তাদেরকে মানে কেন দক্ষ করে গড়ে তুললেন না? এখন এই যে আপনার দুর্যোগের সময় আপনার বিদেশ থেকে আপনার না, এখন প্রকৌশলী নিয়ে ব্যাপারটা আসতে হলো হচ্ছে। যে প্রকৌশলী যে দক্ষ করবেন এটা একদিনের ব্যাপার না। না, এটা তো অনেকদিন আগে থেকে স্থাপন হয়েছে। হ্যাঁ, অনেকদিন আগে এটা করে নাই। এটা হলো যে লুটপাটের জন্য এলএনজি স্টেশনে বলা হয়েছে যে এখান থেকে বিদেশে টাকার পাচার করার একটা ব্যবস্থা ছিল। হ্যাঁ, এটা এটা তো আমার কাছে এখনো স্পষ্ট মনে আছে। আমার কাছে মনে হয়েছে যে সবচাইতে রেকর্ড ওই রিপোর্টটা একটা দৈনিকে ছাপা হয়েছিল, বড়পুর দৈনিকে। ওই এলএনজি স্টেশনে কি কারবারের জন্য, কি কারণে এটা এলএনজি স্টেশন করা হয়েছে। আপনার তেলের খোঁজ না করে বাংলাদেশে নবায়নযোগ্য এতদিন সৌরবিদ্যুৎ করা যেত না? আমাদের দেশে এখন যে গরম দেখেন, যদি আপনার যদি পরের সবটা খালি সৌরবিদ্যুৎ থেকে বিদ্যুৎ নেবেন সম্ভব। আপনার স্পেস আছে তো, খালি সমুদ্রে আছে, দেন না। এই যে মালয়েশিয়া আপনার চীনের প্রযুক্তি দিয়েছে, চীনে তো আমি দেখাইলো তো সমুদ্রে পুরা আপনার বলছে সৌর বিদ্যুৎ কেন্দ্র করে দিছে। আবার নবায়নযোগ্য নাই, আরও ইনভেস্টমেন্ট দরকার। আপনি দেন হায়ার পার্সেস বেসিসে এত মেগাওয়াট বিদ্যুৎ দিলে আপনি এত অংশ রিবেট পাবেন, এতটা লাভ পাবেন। হায়ার পার্সেসে দিয়ে দিক না, আপনার সৌরবিদ্যুৎ দেন না। আমাদের দেশে অনেক খালি জায়গা আছে, ধরেন সমুদ্র পুরোটা খালি আছে, সমুদ্র অঞ্চলে সব আপনার সৌরবিদ্যুৎ করে দিক। অনেক তো নবায়ন হবে না, সৌরবিদ্যুৎ করে দিক হায়ার পার্সেস বেসিসে। অর্থাৎ ধরেন অন্য একটা দেশের কোম্পানি আসে ওখানে সব সৌর প্যানেল স্থাপন করলো, তাদের কস্টিং আছে না, তাদের সাথে চুক্তি ধরলো যে তুমি 25 বছর পরে তুমি ফিরে যাবা এবং তুমি এখন যে আমাদের এত মেগাওয়াট বিদ্যুৎ দিলে তুমি এত পার্সেন্ট বেনিফিট পাবা। এইভাবে করে দিক। সরকারের হাতে তো তেমন টাকা নাই, কারণ সরকার কোত্থেকে টাকা দেবে? আপনার দেখেন প্রায় 24 লাখ কোটি টাকা দেনা রেখে গেছে আওয়ামী লীগ সহ অন্তর্বর্তীকালীন সরকার। তার সুদ দিতে হয় 1.5 লাখ কোটি টাকা। তো আপনার টাকা পাবে কোথায়? সরকারও তো টাকা পাবে না। সুতরাং এইরকম যাক না সরকার, আর প্রত্যেকটা জায়গায় সুশাসন তৈরি করতে হবে, মানে ঠিক মতো চলতে হবে, এটা ইনশোর করতে হবে। সরকারকে করতে হবে, এটা সরকারের দায়িত্ব। এখন যদি সরকার এটা না পারে, সুশাসন তৈরি না করতে পারে, সব জায়গায় যদি চেটে পুটে খায় ফেলে, তাহলে তো বিরোধী দল মাঠে নামবে, এটা তাদের অধিকার। জি, আপনার শেষ প্রান্তে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আলোচনা অংশগ্রহণের জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।